আজকের দিনে দাঁড়িয়ে কেবলমাত্র ডিগ্রি থাকাটাই যথেষ্ট নয়। বিশেষ করে হায়ার স্টাডি, পিএইচডি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জব পোস্ট বা সিএসসির ইন্টারভিউ, এই যে সকল ক্ষেত্রগুলি বললাম, এই সকল ক্ষেত্রে যদি তুমি তোমার একাডেমিক প্রোফাইলকে অন্যদের থেকে স্ট্রং করতে চাও বা সিএসসির ইন্টারভিউয়ে তুমি যদি আলাদাভাবে নিজের স্থানকে আরো প্রতিষ্ঠিত করতে চাও বা অন্যদের থেকে এগিয়ে রাখতে চাও, তাহলে সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো তোমার নিজের কিছু নিজস্ব রিসার্চ পেপার থাকা। তো আজ আমরা এটা নিয়ে কেন আলোচনা করছি? আমরা এই কারণেই আলোচনা করছি যে আমরা অনেকেই রয়েছি যারা হায়ার স্টাডিজ নিয়ে পড়াশোনা করছি বা আমরা পিএইচডি স্টুডেন্ট বা মাস্টার্স করে ফেলেছি এবং আমরা রিসার্চ পেপার লিখতে তো জানি, কিন্তু সেটাকে পাবলিশ কি করে করতে হয় বা পাবলিশ করার জন্য কি কি গাইডলাইন্স মেনটেন করতে হয়, বা এরকম অনেকেই আছি যে আমরা রিসার্চ পেপার লিখে অলরেডি পাঠিয়ে দিয়েছি পাবলিশার্সকে, কিন্তু সেখান থেকে কোনো কারণে সেটা বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে, কারেকশন করতে বলছে। এই জিনিসগুলো সম্পর্কে আমাদের কিছু কিছু কনফিউশন থেকে গিয়েছে, যে কনফিউশনের ফলে আমরা লিখতে তো পারছি কিন্তু পাবলিশ করতে পারছি না রিসার্চ পেপারকে। নমস্কার, আমি সুষমা, জেএসএস চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা রিসার্চ পেপার কিভাবে পাবলিশ করতে হয়, তার ইন জেনারেল কি কি গাইডলাইন্স রয়েছে, যেগুলো ওভারঅল যদি আমরা ফলো করি এবং তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে একজন পাবলিশার্স বা পাবলিকেশনস এর যখন তুমি পাঠাচ্ছ তোমার পেপারটাকে, তখন তারা কিন্তু তোমার পেপার প্রথমবারেই সিলেক্ট করে নেবেন বা অ্যাকসেপ্ট করে নেবেন এবং তার যথাযথভাবে তারা কিন্তু পাবলিশও করবেন। তো এই বিষয়ে আজকে আমরা ভিডিওতে বিস্তারে আলোচনা করে নেব। এখন আমরা কি আলোচনা করব, যে কিভাবে বা কোন ক্রমে তুমি তোমার রিসার্চ পেপারটাকে লিখবে। তো আমরা যেহেতু আলোচনা করছি যে রিসার্চ পেপার আমরা কিভাবে পাবলিশ করব, তার কি কি গাইডলাইন্স রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, যেখানে কি হয় যে তুমি তোমার রিসার্চ পেপারের ওভারঅল তুমি কম্পোনেন্ট জানো, কিন্তু কোনটার পর কোনটা সিকোয়েন্স ওয়াইজ সাজাবে যখন তুমি পাবলিশ করতে যাবে, তো সেইটার একটা দেখো স্ট্রাকচার রয়েছে, যেটাকে আমরা কি বলতে পারি, টেন্টেটিভ স্ট্রাকচার বা একটা কাঠামো আমরা বলতে পারি। ফার্স্ট অফ অল কি দিতে হবে? ফার্স্ট অফ অল দিতে হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, বা যেটাকে আমরা সারসংক্ষেপও বলতে পারি। অর্থাৎ তুমি তোমার যে রিসার্চ ওয়ার্ক রয়েছে সেই রিসার্চ ওয়ার্কের ওভারঅল একটা সারমর্ম দিয়ে দিচ্ছ, যে এর উদ্দেশ্য কি ছিল, কি পদ্ধতিতে করেছো, ওভারঅল ফলাফল, জাস্ট তুমি একটা সারসংক্ষেপ দিয়ে দিচ্ছ প্রথমে। তারপরে কি থাকছে, কিওয়ার্ডস। এবার তুমি যে রিসার্চটা করেছো সেইখানে মেইনলি কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছো সেইটা কিন্তু তোমার কিওয়ার্ডস দেখেই বোঝা যাবে, ঠিক আছে? যেরকম একটা এক্সাম্পল হিসেবে বলি, ধরো তুমি আইসিটির কি ইম্প্যাক্ট রয়েছে তোমার টিচিং লার্নিং যে প্রসেস রয়েছে সেই ক্ষেত্রে, তাহলে সেইটার ব্যাপারে যদি তুমি রিসার্চ করে থাকো, তাহলে তোমার কি কিওয়ার্ডস হতে পারে? অবশ্যই ধরো আইসিটি থাকবে, ঠিক আছে, তুমি আইসিটি মেনশন করতে পারো, টিচিং লার্নিং প্রসেস মেনশন করতে পারো, ডিজিটাল লার্নিং, ঠিক আছে, ই লার্নিং, ওকে, এডুকেশনাল টেকনোলজি, এরকম ধরনের কিওয়ার্ডস কিন্তু তুমি মেনশন করবে, যেগুলো কি হচ্ছে না তোমার রিসার্চ যে পেপারটা রয়েছে সেটাকে ডিফাইন করবে। ওকে, দেন ইন্ট্রোডাকশন বা ভূমিকা। ইন্ট্রোডাকশন মানে আমরা সবাই জানি যে ক্ষেত্রে কি হবে, যে আমাদের যে রিসার্চ ওয়ার্কটা রয়েছে তার একটা প্রাথমিক ধারণা যখন তুমি দিতে চাইছো, সেটা কোথায় থাকবে? ইন্ট্রোডাকশনে। দেন রিভিউ অফ লিটারেচার, এই ফিল্ডে কি কি অলরেডি রিসার্চ হয়ে গিয়েছে সেই সম্পর্কে তুমি একটা সংক্ষিপ্ত আলোচনা করছো। দেন অবজেক্টিভস অফ দ্য স্টাডি বা গবেষণার উদ্দেশ্য, অর্থাৎ তুমি তোমার রিসার্চটা কেন করছো, তার অবজেক্টিভস কি, যার যেটা রিসার্চ করছে তার ওভারঅল অবজেক্টিভস এরপরে তুমি লিখবে। নেক্সট দেখো কি রয়েছে, যে হাইপোথিসিস অথবা রিসার্চ কোশ্চেন, বা যেটাকে আমরা হাইপোথিসিস বা গবেষণা প্রশ্ন বলি। অর্থাৎ আমরা এর আগে যেগুলো স্টেপ দেখে নিলাম, এর পরবর্তীতে কি করতে হবে, তুমি যে রিসার্চ পেপারটা যেটা লিখছো সেইখানে তুমি তো আলটিমেটলি কোনো কিছু রিসার্চ করছো, যে একটা পার্টিকুলার কোনো কিছু হাইপোথিসিস মেনে যে এটা হচ্ছে এর টেন্টেটিভ সলিউশন। সাপোজ আমরা যদি আইসিটির ইম্প্যাক্টের কথা বলি, তুমি ধরে নিচ্ছ সেক্ষেত্রে কিছু পজিটিভ ইম্প্যাক্ট, তাহলে সেই রিলেটেড তুমি একটা কি করছো, ধরে নিচ্ছ মাথাতে
যে এটা হচ্ছে তোমার হাইপোথিসিস এবং সেই রিগার্ডিং এ তুমি তোমার রিসার্চ পেপারটাকে লিখবে। তারপরে তুমি যে হাইপোথিসিসটাকে লিখেছো সেই অনুযায়ী তোমাকে কি করতে হবে, সেটাকে প্রুভ করার জন্য একটা প্রপার মেথড অর্থাৎ মেথডোলজি, হ্যাঁ, কোন পদ্ধতিতে তুমি ডেটা কালেক্ট করবে সেটাকে প্রুভ করার জন্য, কিভাবে সেই ডেটা যেগুলো কালেক্ট করছে সেগুলোকে অ্যানালাইসিস করবে, ঠিক আছে, বা ওভারঅল তুমি রিসার্চটাকে করছো। তারপরে আলটিমেটলি ডেটা অ্যানালাইসিস করার পর আমরা কি পাই, রেজাল্ট পাই অবভিয়াসলি। এরপরে রেজাল্ট দিতে হবে যে তুমি কি আলটিমেটলি রিপোর্টে কি পেলে। তারপরে সেখান থেকে যেটা পেলে, যে ডিসিশনটা তুমি নিচ্ছিলে, তুমি ভেবেছিলে যেটা, সেই রিগার্ডিং এ যদি সেটা ঠিক হয় তাহলে সেই অ্যাকর্ডিং তোমাকে কনক্লুশন লিখতে হবে। এবং রেফারেন্সেস কি হচ্ছে, এই যে তুমি তোমার রিসার্চ পেপারটা লেখার জন্য যে সকল তুমি হেল্প নিয়েছো, অর্থাৎ কোনো বই হতে পারে, কোনো জার্নাল হতে পারে, তুমি কোনো নিউজ পেপার হতে পারে, বা তুমি কোনো ডেটা নিয়েছো কোথাও গিয়ে, তাহলে এই সমস্ত কিছু তোমাকে কি করতে হবে, কোথা কোথা থেকে কি কালেক্ট করেছো, কি কি হেল্প নিয়েছো, তার সমস্ত কিছু তোমাকে রেফারেন্স হিসেবে অ্যাড করতে হবে। তাহলে এইগুলো তো হয়ে গেল একটা প্রপার ক্রম বা সিকোয়েন্স। এই সিকোয়েন্সে কিন্তু কি করতে হবে, ওভারঅল তুমি তোমার রিসার্চ পেপারটাকে সাজাবে। এরপরে আমরা কি আলোচনা করব, তুমি তো সাজাতে জেনে গেলে, কি কি কম্পোনেন্ট আছে সেগুলো পরপর জেনে গেলে, কিন্তু লেখার সময় কিছু আবার ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। যেরকম সেখানে ফন্ট সাইজ কতটা থাকবে, ঠিক আছে, কি কি জিনিসগুলো তোমাকে বোল্ডে লিখতে হবে বা আদৌ লিখতে হবে না, কোন জিনিসগুলো তোমাকে সাইজ মেনটেন করে লিখতে হবে, কতটা গ্যাপ মেনটেন করে তুমি লিখবে, এই সমস্ত বিষয় নিয়ে এর পরবর্তীতে আমরা আলোচনা করে নেব। নেক্সট দেখো রয়েছে গাইডলাইন্স ফর অথার্স অর লেখক লেখিকাদের জন্য নির্দেশাবলী, যে কিভাবে আমরা ওভারঅল লিখবো, ঠিক আছে, যাতে লেখাগুলো খুব সহজেই তুমি যখন দিচ্ছ পাবলিশার্সকে তারা দেখে সেটাকে অ্যাকসেপ্ট করে। ফার্স্ট অফ অল দেখো, এই যে তোমার রিসার্চ পেপারের প্রধান ক্রাইটেরিয়ার মধ্যে কি লিখেছে, যে পেপার অবশ্যই অরিজিনাল এবং আনপাবলিশড হতে হবে। অর্থাৎ ধরো তুমি যে পেপারটা লিখছো, যেটার উপর তুমি রিসার্চ করেছো, সেটাকে অরিজিনাল অর্থাৎ তোমার নিজস্ব চিন্তা ভাবনা, তোমার রিসার্চ ওয়ার্ক হতে হবে, অন্য কারো থেকে কপি করলে কিন্তু হবে না। এবং আনপাবলিশড হতে হবে, অর্থাৎ তোমার লেখা, ধরো তুমি এর আগে অন্য কোনো জার্নালে বা ওয়েবসাইটে পাবলিশ করেছিলে, তোমার মনে হচ্ছে তুমি এই একটা নতুন জার্নালেও আরেকবার সেম লেখাটাকে পাবলিশ করবে, সেইটা কিন্তু হবে না। অর্থাৎ তুমি তোমার যে লেখা রয়েছে সেটাকে অবশ্যই অরিজিনাল রাখছো, এবং কি করছো, যে তুমি নতুন ভাবে কোনো কিছুকে যখন পাবলিশ করছো সেটাই অ্যাকসেপ্টেড হবে। অলরেডি তোমারই লেখা আগে কোথাও পাবলিশ হয়েছিল, সেটা তুমি চাইলে আবার অন্য কোথাও পাবলিশ কিন্তু করতে পারবে না। নেক্সট, পেপার ইংরেজি, হিন্দি অথবা সংস্কৃত এবং বাংলাতেও লিখতে পারো। তাহলে যে যার যেই ভাষায় যে অনেক বেশি সচ্ছল বোধ করো বা সচ্ছলতা বোধ করো, সে কিন্তু সেই ভাষাতেই তার পেপারটা লিখতে পারো। এবং কোন ফন্টে লিখবে, অবশ্যই। এবার এই যে আমরা এই ভাষাগুলোর কথা লিখলাম, এবার তো আমরা জানি যারা ধরো ইংলিশ সাবজেক্ট তারা অবভিয়াসলি ইংলিশেই লিখবে। এবার কেউ কেউ চাইলে হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো ইংলিশে, যদি সে অতটাও সড়গড় না হয়ে থাকে তাহলে সে কি করবে, অবশ্যই বাংলাতেও লিখতে পারে। এছাড়াও যারা হিন্দি, সংস্কৃত, যাদের এই সমস্ত ভাষা বা লিটারেচার নিয়ে যারা পড়ছে বা সাহিত্য নিয়ে পড়ছে, ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ছে, তাহলে সেক্ষেত্রে তারা সেই ভাষাতেই লিখতে পারে। এবার তাকে সেই ক্ষেত্রে কি কি ফন্ট ব্যবহার করবে, একটা পার্টিকুলার দেখবে যখন আমরা একটা ওয়ার্ডে গিয়ে লিখি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের একটা ফন্ট মেনটেন করতে হয়, ঠিক আছে, অর্থাৎ লেখার ধরন। তাহলে ইংরেজির ক্ষেত্রে টাইমস নিউ রোমান, বাংলার ক্ষেত্রে সোনার বাংলা বা কালপুরুষ, এবং হিন্দি বা সংস্কৃত এসবের ক্ষেত্রে মঙ্গল, কোকিলা, সংস্কৃত 2003, এইরকম ধরনের কিছু ফন্ট রয়েছে যেগুলো জেনারেলি কি করা হয়, প্রেফার করা হয়, যে এই ধরনের ফন্ট গুলোতে কি হয়, লিখলে সেগুলো খুব সহজে অ্যাকসেপ্টেড হয়, লেখাটা দেখতেও ভালো লাগে। এছাড়াও ফন্ট সাইজ, তুমি সাইজ কতটা মেনটেন করবে, 12 ফলো করবে। এবং লাইন স্পেস, একটা লেখা যেন আরেকটা লেখার সাথে একদম চিপকে না থাকে, ঠিক আছে, একটা যেন স্পেস মেনটেন হয়। ঠিক যেরকম আমরা বই পড়ি বা কোনো অলরেডি জার্নাল পাবলিশ করা থাকলে দেখবে সেখানে লেখাগুলো কত সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, বলে তবেই সেটাকে কিন্তু আমাদের পড়তে ভালো লাগে, পড়তে সুবিধা হয়। একটার সাথে আর একটা জুড়ে গেলে কিন্তু সেটা পড়তেও ভালো লাগে না এবং আমাদের চোখেও অসুবিধা হয়। তাহলে সেই ক্ষেত্রে একটার সাথে আর একটা যদি প্রপার গ্যাপ থাকে, সেটা কত মেনটেন করতে হবে, 1.5 মেনটেন করতে হবে। নেক্সট দেখো,
আরো কিছু গাইডলাইন্স রয়েছে, যেরকম রয়েছে অ্যাবস্ট্রাক্ট। একটু আগে আমরা যেটা বললাম অ্যাবস্ট্রাক্ট বা হচ্ছে সারসংক্ষেপ, সেক্ষেত্রে যে বললাম যে একটা ব্রিফে তুমি কি করছো, ওভারঅল তোমার রিসার্চ পেপারটাকে সেখানে বর্ণনা করছো। কিন্তু তুমি যখন সেখানে লিখবে, তুমি কি প্রচুর হিউজ ওয়ার্ডস লিখতে পারবে না। সেখানে ওয়ার্ড লিমিটস রয়েছে, সেটা 250 থেকে 300 শব্দের মধ্যেই হতে হবে, এর বেশি কিন্তু নয়। এরপরে কিওয়ার্ডস, যেটা আমরা গবেষণার কিছু মূল শব্দ বলছিলাম, যেটা ওভারঅল তোমার পেপারটাকে ডিফাইন করবে, সেটাও কতটা থাকবে, 5 থেকে 6টাই থাকবে, এর বেশি কিন্তু প্রচুর কিওয়ার্ডস তুমি দিতে পারো না। এছাড়া ওয়ার্ড লিমিট, তুমি তোমার যে রিসার্চ পেপারটা রয়েছে, সমগ্র পেপারটা কিন্তু ম্যাক্সিমাম 5000, এবং চেষ্টা করবে যদি সেটা 2500 থেকে 3500 মধ্যেই হয়। আদারওয়াইজ অনেক পাবলিকেশন কিন্তু এক্সট্রা চার্জেস চাইতে পারে। নেক্সট, টাইটেল, অ্যাবস্ট্রাক্ট এন্ড কিওয়ার্ড, এগুলো ইংরেজিতে লিখতে হবে। এটা কেন বলছি, তার কারণ যারা ধরো হিন্দি অথবা সংস্কৃততে লিখছে বা বাংলায় বা তাদের নিজস্ব মাতৃভাষায়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তাদের যে ওভারঅল পেপারের টাইটেল বলো, অ্যাবস্ট্রাক্ট বলো, কিওয়ার্ড বলো, এগুলো কিন্তু তারা ওই ভাষাগুলোতে লিখতে পারবে না, সেগুলো তাদেরকে ইংলিশেই লিখতে হবে। নেক্সট, এপিএ 7th এডিশন অর্থাৎ রেফারেন্স এবং ইনটেক সাইটেশন, এটা কিন্তু এপিএ 7th এডিশন অনুযায়ী করতে হবে। নেক্সট, সাবমিশন ফরম্যাট, তুমি যখন সাবমিট করছো সেটা কোন ফরম্যাটে দেবে, পিডিএফ ফরম্যাটে দেবে বা তুমি নর্মাল পিপিটি মতন করে দেবে না, এরকম না। এটা কি করতে হবে, তোমাকে মাইক্রোসফট ওয়ার্ড, যেটা ডক বা ডক্স রয়েছে, সেই ফরম্যাটে তোমাকে দিতে হবে। নেক্সট, অথরের ওভারঅল ইনফরমেশন, যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো, যে এখানে ফুল নেম রাখতে হবে, অর্থাৎ যে জার্নালে তুমি তোমার লেখাটাকে পাবলিশ করাতে চাইছো, সেক্ষেত্রে তোমার কিন্তু ডিটেলস লাগবে, যে তোমার ফুল নেম কি, তুমি কোথায় বর্তমানে কর্মরত রয়েছো, এবং যেখানে রয়েছে সেই ইনস্টিটিউশনের ওভারঅল ডিটেলস, ঠিক আছে, এবং তোমার ইমেল আইডি এবং ওআরসি আইডি, অর্থাৎ এটা একটা গবেষকের নিজস্ব আইডির কথা বলা হচ্ছে, যেখানে রিসার্চার তিনি কি করবেন, তার নিজস্ব আইডির সাহায্যে তিনি কি করতে পারেন, তার ওই জার্নালে তার লেখাটাকে পাবলিশ করবেন। এটা অনেক সময় অনেকের থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা আবার ক্রিয়েটও করা যায়। নেক্সট হচ্ছে প্লাজারিজম। এবার তোমার পেপারের ওভারঅল যে প্লাজারিজম রয়েছে, সেটা কিন্তু কত থাকতে হবে, 10% এর কম থাকতে হবে। যদি না থাকে খুবই ভালো, যদি থেকেও থাকে তাহলে সেটা 10% এর কম থাকতে হবে। তাহলে এই সকল ক্রাইটেরিয়া বা এই সকল গাইডলাইন্স বা নির্দেশাবলী যদি তুমি ফলো করো এবং সঠিকভাবে তুমি তোমার রিসার্চ পেপারকে সাজাও, তাহলে তবেই কিন্তু কোনো একজন পাবলিশার, তুমি যখন সেখানে পাঠাচ্ছ তোমার লেখাটিকে, তারা সহজেই সেটাকে অ্যাকসেপ্ট করবেন এবং তোমার লেখাটাকে কিন্তু পাবলিশ করবেন। তো আশা করি আজকের ভিডিওটি মাধ্যমে তোমাদের আমি রিসার্চ পাবলিকেশন কিভাবে করতে হবে, অর্থাৎ রিসার্চ পেপার তুমি লিখে ফেলেছো কি করে পাবলিশ করবে, সেই রিলেটেড সমস্ত তথ্য তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, এবং এই সম্পর্কিত নানা রকম ভিডিওর আপডেট পেতে হলে জেএসএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।